অথচ তিনি যে ঋণ করেছেন, ঋণটা যেন তার একার দায়ভার। আমি এটাই 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 তো উত্তর খুঁজে পাচ্ছি না। তার একার দায়ভার, এবার তাকে সবাই শত্রু হিসেবে দেখছে। হুম এটা কিন্তু একদম শাস্ত্রীয় বিদিত, অনেক আগে গুণীমানী পণ্ডিতজন এটা নিয়ে ভেবেছেন। কি লিখেছেন জানেন? কিরকম? ঋণকর্তা পিতা শত্রু, মাতা শত্রু দ্বিচারিণী, রূপবতী ভার্যা শত্রু, পুত্র শত্রু কুপণ্ডিত। আচ্ছা, এই জায়গায় আমি আরো একটা সংযোজন করতে চাইছি। আমি ঋণ রেখে মরতে চাই না, আমি ঋণ রেখে মরতে চাই না, কিন্তু বোধহয় আমাকে তাই হবে। আমার মৃত্যু কবে, দুর্ঘটনায় মৃত্যু আছে কিনা, আর এই ঋণ শোধ করে কিভাবে আমি মরতে পারি। এখন ঘটনা তো ঘটে গেছে। না, ঘটনাটা ঘটার পেছনে জ্যোতিষীর যে হাত, জ্যোতিষীর তো এটা বলা উচিত ছিল দিতে যাবে কোথাও থেকে। তাদের মাথার ভেতর কিন্তু এই ইকুয়েশনগুলো চলছে, এবং আমি ডেফিনেটলি বলতে পারি আজকের এই ঋণের আলোচনা থেকে, মীন রাশির এপিসোডে, মীন লগ্নের এপিসোডের আলোচনা থেকে যারা মাতা পিতা এই রকম অবহেলার শিকার হয়েছেন, তারা কোথাও থেকে চোখের জলে ভাসবেন। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে ঋণ নিয়ে তো একদম 12টা হাউস জুড়ে আলোচনা করা যেতে পারে, ঋণ কোথা থেকে মেটাবো ইত্যাদি ইত্যাদি। আর এই জীবনের সব থেকে বড় যে ঋণ, আপনি ঋণ করার আগের যে ঋণ হয়ে গেছে আপনার জন্মসূত্রে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পিতৃঋণ মাতৃঋণ, তাকে বাদ দিই কোথা থেকে? শুরু তো ওখান থেকে না। আমারও শুরু, আপনারও শুরু, ওনারও শুরু, সবার সবার। আমি কোথা থেকে বাদ দিই ওই আলোচনা? নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে। হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। ইতিমধ্যে আপনি পোস্টার দেখেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন কিনা আমি আপনার উপর ছাড়ছি। তবে আজকের এই এপিসোডে যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো, ঋণের জায়গা থেকে, সত্যি কথা বলতে কি হৃদয় কাঁপানো কথাবার্তা। একজন পিতা, তিনি ঋণগ্রস্ত হয়েছেন, তার ঋণে কারোর অধিকার নেই, কিন্তু তার যে সম্পত্তি আছে, জায়গা জমি আছে, সে যতটুকুই সামান্য থাক না কেন, তার সমস্ত সন্তানের তাতে কিন্তু অধিকার। স্ত্রীরও অধিকার সেই ঋণের জায়গা থেকে না, সম্পদের জায়গা থেকে। আমি একটা ঘটনা বলছি আপনাকে। এমন ক্লায়েন্ট আমি পেয়েছি, ভদ্রলোকের 10 লক্ষ টাকা ঋণ আছে, তার একটি পুত্র সন্তান, 2টি কন্যা সন্তান, তিনি কন্যা সন্তানের বিবাহ দিয়েছেন। বুঝতে পেরেছেন গোবিন্দদা? এইবার ঘটনা হচ্ছে কি, যে এই ভদ্রলোকের বয়স এই মুহূর্তে 60+। তাহলে তার ওয়াইফের বয়স মোটামুটি এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 53-52 এইরকম বয়স। তিনি যে দুঃখ কষ্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন, এই বয়সে এসে এই 10 লক্ষ টাকা ঋণ তিনি যে মেটাবেন, তার যেটুকু জায়গা আছে, মানে ঘর বাড়ি থাকা সত্ত্বেও তার কিছুটা জায়গা আছে, সেই জায়গা তিনি বিক্রি করতে চাইছেন, কাস্টমার দেখছেন। সেক্ষেত্রে তার স্ত্রী বাধা দিচ্ছে, পুত্র বাধা দিচ্ছে, কন্যা বাধা দিচ্ছে, দুজন মিলে, যে না তুমি জায়গা জমি বিক্রি করে দিলে মা পথে বসে যাবে। তার সহধর্মিণী তিনি ভাবছেন না যে 10 লাখ টাকা ঋণের কারণে তার স্বামীকে প্রতি পদে পদে বাইরের লোকের কাছে খিস্তি খেউট শুনতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে। তো এই ভদ্রলোক তিনি যোগাযোগ করেছিলেন, তিনি বলছেন যে আমি ঋণ রেখে মরতে চাই না, আমি ঋণ রেখে মরতে চাই না, কিন্তু বোধহয় আমাকে তাই হবে। আমার মৃত্যু কবে, দুর্ঘটনায় মৃত্যু আছে কিনা, আর এই ঋণ শোধ করে কিভাবে আমি মরতে পারি। এ বড় অদ্ভুত। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে এই প্রশ্ন কি আপনি অন্য কাউকে করেছিলেন, অন্য কোনো জ্যোতিষীকে? উনি আমাকে বললেন যে আমি কাউকে গিয়ে বলতে পারছি না এই কথাটা। মানে প্যাথেটিক ব্যাপার এটা। মানে উনি বলছেন যে আমি কাউকে গিয়ে বলতে পারছি না এই কথাটা। আপনাদের প্রোগ্রাম আমি দেখছি, তো দেখে আমার মনে হলো যে বোধহয় আপনাদেরকে জিজ্ঞাসা করা যায়। আমি জানি না, মানে
আমি জানি না বলতে এই সেন্সে আমি জানি না যে এনাকে জ্যোতিষের দৃষ্টিকোণে একজন জ্যোতিষী হিসেবে আপনি মানে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখবেন? মানে স্ত্রী, কন্যা, পুত্র কেউ তার পাশে নেই তার এই শেষ বয়সে। আমি যদি একদম শেষ বয়স থেকে ধরি, যে কর্মক্ষেত্রে মানুষের প্লাস মাইনাস আয় ব্যয়ের জায়গা 11th হাউস 12 হাউস থেকে নইলে আমরা বিচার করব, সেদিকে আলোচনা যাবে আমাদের। কিন্তু এই মানুষটার এই যে শেষ বয়সে তার পাশে কেউ নেই, তিনি যদি এটা বুঝতে পারতেন, তিনি তো এই পরিবারের জন্য তিনি তো ঋণটা করতেনই না। তার কি দায় পড়তো ঋণ করার? পিতা তার কর্তব্য পালন করেছেন, সন্তানকে শিক্ষিত করেছেন, কন্যার বিয়ে দিয়েছেন, যথেষ্ট তার কর্তব্য তিনি পালন করেছেন, এটা তো অস্বীকার করা যাবে না, যার জন্য তিনি ঋণগ্রস্ত। তিনি প্রেম দিয়েছেন, কর্তব্যের মধ্যে তো অনেক সময় নিরস হতে পারে, প্রেমহীন কর্তব্য হয়। প্রেম যুক্ত কর্তব্য এটা, একদম তাই। প্রেম যুক্ত কর্তব্য করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত, একদম তাই। এবারে যখন শেষ বয়সে এলেন, তিনি কি দেখলেন? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। হ্যাঁ, এবং তার সন্তানের সাথে, তার কন্যার সাথে, তার স্ত্রীর সাথে ওই লোকটার এখন মানসিক যে জায়গাটা, সেটা চলছে একটা শত্রু ব্যাপার। তুমি জায়গা আছে, তুমি 10 লক্ষ টাকা মেটাতে গিয়ে আমাদেরকে পথে বসিয়ে যাবে। আচ্ছা, ওনার কিন্তু যে বিশাল জায়গা জমি আছে তা না, মানে ধরে নিন 20 কাঠা জায়গা আছে, তার মধ্যে 10 কাঠা জায়গাতে তার ঘর বাড়ি সব কিছু আছে, পুকুর টুকুর সব কিছু আছে। বাকি 10 কাঠা যদি বিক্রি করে দেওয়া যায় তাহলে তার এই 10 লক্ষ টাকা মিটে যাবে। আমি ওনার সাথে ডিটেলসে কথা বলছিলাম, তো উনি বলছেন যে আমাকে এই জায়গাটা বিক্রি করতে দেওয়া হচ্ছে না, এবং না দেওয়ার পেছনে সবাই মিলে আমাকে জোর করছে আর কি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে একটা সম্পর্কের অবনতি ঘটে গেছে, তিনি চাইছেন বেচতে, শোধ করতে, এরা চাইছে এটা বেচে দিলে আমাদের সম্পদ থাকবে না, অথচ তিনি যে ঋণ করেছেন, ঋণটা যেন তার একার দায়ভার। আমি এটাই তো উত্তর খুঁজে পাচ্ছি না। তার একার দায়ভার, এবার তাকে সবাই শত্রু হিসেবে দেখছে। এটা কিন্তু একদম শাস্ত্রীয় বিদিত, অনেক আগে গুণীমানী পণ্ডিতজন এটা নিয়ে ভেবেছেন। কি লিখেছেন জানেন? কিরকম? ঋণকর্তা পিতা শত্রু, মাতা শত্রু দ্বিচারিণী, রূপবতী ভার্যা শত্রু, পুত্র শত্রু কুপণ্ডিত। আচ্ছা, এই জায়গায় আমি আরো একটা সংযোজন করতে চাইছি। এই পিতা সন্তানটিকে মানুষ করার জন্য ঋণ করেছেন, আমি ধরে নিচ্ছি। তিনি কি সন্তানটি ধরে নেওয়ার কিছু নেই, তো বাস্তব। সুসন্তান সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন? প্রশ্নচিহ্ন আছে কিনা বলুন। দেখুন, সেটা তো তার ব্যবহারে, তার পিতার প্রতি তার যে আচরণে, পাশে না থাকাতে সেই মানে সন্তান, মানে ধরুন আমি নিজেকে দিয়েই বলছি, যদিও এপিসোডের বিষয়বস্তু আমার ব্যক্তিগত নয়। ধরুন আমি মহাবড় পণ্ডিত, কিন্তু আমার পিতার ঋণের জায়গায় আমি পাশে থাকছি না। এই চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে আমি এপিসোডে এখানে জ্ঞানত অনেক দর্শন নিয়ে কথা বলি, জ্যোতিষের বিষয়ে গৌরগম্ভীরভাবে কথা বলি, অথচ আমি আমার পিতার ঋণের পাশে থাকছি না। তাহলে আমাকে কি বলা যেতে পারে? কমেন্ট বক্সে তো ওনাদেরকে লিখতে বললে তো ওনারা ভরিয়ে লিখে দেবেন। তো আমি তো মূর্খ, এবং আমার মধ্যে প্রেম নেই। একদম। দেখুন, পিতাজি করে গেছেন তার জন্য, সেটা এই মুহূর্তে তার মনেও নেই, ভাবেনও না যে আমার জন্য কি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাকে মানুষ করার জন্য কি করেছেন বাবা, কি নয় কি করেছেন। এখন আমি যখন স্বাবলম্বী হতে চেষ্টা করছি বা হয়েছে, সেটাও পিতার দৌলতে, কিন্তু তারপর আমি অস্বীকার করছি। তাকে আপনারা যে যা পরিভাষায় বিশ্লেষণ করতে পারেন, ভাবতে পারেন, কমেন্ট করতে পারেন, সেটা তো যে যার মতো করে করতেই পারেন। না, আপনি জ্যোতিষীয় ব্যাখ্যাটা দিন, তারপরে আমি কেন হচ্ছে এই সিচুয়েশনটা আমি সেটা ক্লিয়ার করব। আমরা সন্তান ক্ষেত্র সবসময় দেখি পঞ্চম স্থল। এই পিতা ঋণগ্রস্ত হয়েছেন পঞ্চমের কারণে, পুত্র কন্যা ইত্যাদি সংসার প্রতিপালনের জন্য না। এটা আমি যদি আপনার প্রথমের কথা মতো যে সন্তানকে মানুষ করেছেন, মেয়ের বিবাহ দিয়েছেন, একদম তাই। তাইলে মূলত ঋণটা আসছে সন্তান সংক্রান্ত। সন্তানকে শিক্ষিত করতে চেয়েছেন আর মেয়েদেরও বিয়ে দিয়েছেন, কথা বুঝুন। তাইলে সন্তান সংক্রান্ত। এইবারে উনার আজকে মীন রাশি নিয়ে আলোচনা হচ্ছে, একদম তাই। মীন রাশির যে পঞ্চম স্থল
এখানে হচ্ছে চন্দ্র। চন্দ্র কোনো নয় কোনোভাবে পীড়িত, এবং ওই জায়গা মীন রাশি সাপেক্ষে যে ষষ্ঠ পতি তিনি দুস্থানে গেছেন বা ওই ঋণের জায়গায় যুক্ত হয়ে গেছেন, দিয়ে ঋণের সাথে একটা সংযোগ তৈরি করেছেন, যার জন্য সন্তান কারণে এই ঋণটা তৈরি হয়ে গেছে। আমি এই জায়গায় একটু বলে রাখি, আজকের এই এপিসোডে আমরা কিন্তু মীন রাশির সাপেক্ষেই পুরো ঋণের জায়গাটাকে আমরা আলোচনা করব। আরও বাকি 11টা এপিসোড থাকছে অন্যান্য রাশি লগ্নের জায়গা থেকে, আপনি সেগুলোও দেখবেন, কেননা আপনার রাশিগত জায়গা থেকে এবং লগ্নগত জায়গা থেকে আলাদা আলাদা যদি হয় তাহলে আপনাকে এক্সট্রা এপিসোড আরও একটা দেখতে হবে। এই যে সন্তানের যে দৃষ্টিভঙ্গি তার বাবার প্রতি, আপনি শাস্ত্রের কথা বলছেন যে পিতা ঋণগ্রস্ত থাকলে পিতাকে শত্রু বলে পরিগণিত করবে। আচ্ছা, এই সন্তানটি তারও বিবাহ হয়ে গেছে, তিনিও একজন পিতা, তারও একটি 2 বছরের সন্তান আছে, বাহ, ঠিক? তাহলে সে যখন তার সন্তানের প্রতি খোঁজ খবর রাখা, খেয়াল রাখা, তার সম্পদ রেখে যাওয়া, সন্তানের পরবর্তী পড়াশুনো, এখনকার তো পড়াশুনো তো এখনো 2 বছর বয়সে শুরু হয়নি, তাহলে সেও তার সন্তানের জন্যই কিন্তু করছে, বাট তার বাবাকে উপেক্ষা করছে, যে কিনা তার বাবা কিনা একদিন তাকে লালন পালন করেছিল সন্তান হিসেবে। এ বড় চরম খেলা। ছোট্ট গল্প দিতেই হয়। না না, একটু খুব একদম বাস্তব কথা বলেছি। আমাদের বাড়ির কাছের ঘটনাটা ঘটেছিল, মর্ম বিদারক, একদম হৃদয় বিদারক। একটি পরিবার, তার দুটি ছেলেকে কিন্তু প্রচণ্ড শিক্ষিত করেছিলেন। কাছাকাছি একটি হাই স্কুলের একজন মাস্টারমশাই আর একজন দূরবর্তী জায়গায় ছোট ছেলে সার্ভিস করেন। ছোট ছেলে কিন্তু খুব একটা আসা যাওয়া করতে পারেন না। বড় ছেলের তার 2 ছেলে, দুজনকে কিন্তু খুব শিক্ষিত করাচ্ছে, অর্থাৎ ভদ্রলোকের যে নাতি তারা 2 জন শিক্ষিত হচ্ছে আপনার গল্পানুসারে। দেখুন, তার বাবা ছেলেটিকে মানুষ করলো, শিক্ষিত করলো, সে চাকরি করলো, তার আবার ছেলে দুটোও শিক্ষিত হয়ে গেল। হঠাৎ দেখা গেল এই বাবা তার বাবাকে খেতে দিচ্ছে ভাঙা থালাতে। কি অবস্থা! একদম আমাদের কাছের ঘটনা বলে আমি গল্প না, একদম বাস্তব কথা, শুধু নাম বলতে পারবো না। তার যে পরবর্তী জেনারেশন নাতি, তারা প্রথম দেখছিল, তারাও তো এককালে মানুষ হয়েছে, তাদের মাথায় কিন্তু খেলেছে জিনিসটা। একদিন তার প্রশ্ন করলো সে, যে আমার ঠাকুমাকে বা দাদুকে এইসব ভাঙা থালায় খেতে দিচ্ছ কেন? তখন তার মা বিশেষ করে বিষয়টাকে এমনভাবে বললো যে তাদের ঠিক হৃদয়গ্রাহী হলো না। বাধ্য হয়ে তার ছেলেটাও একজন আদর্শ শিক্ষক, মানে নাতি আদর্শ শিক্ষক, বলছে মা তুমি যাই করো না কেন, থালাগুলোকে আপাতত ভালো করে গুছিয়ে রেখো, কারণ পরবর্তী ক্ষেত্রে তো কাজে লাগবে। কি অবস্থা! বোঝা গেল জিনিসটা? আপনি কি করছেন, তার মানে আপনি রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছেন পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে, সেটা কি ভেবেছেন? এই ক্ষেত্রে সন্তানের অভিযোগ হয় যে আমি আমার বাবার প্রতি যেটা করছি, উনিও হয়তো ওনার বাবার প্রতি তাই করেছিলেন। কিন্তু এমন সিচুয়েশন, ব্যতিক্রমী কিছু সিচুয়েশন অবশ্যই আছে, কিন্তু আমি বয়সটা তো কম হলো না, তো অন্তত 2-3টে জায়গা থেকে, কম্বিনেশনের জায়গা থেকে যদি দেখি, আমার মনে হচ্ছে দিনকে দিন না, যারা পিতা আছেন, যারা মাতা আছেন, তারা তো দিনকে দিন তারা বৃদ্ধাশ্রমের দিকে যাচ্ছে। তাহলে অতীতে তো বৃদ্ধাশ্রম ছিল না, অতীতে অন্তত বাড়ি থেকে তাড়িয়ে দিত না, দিত না তো, আজ বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হচ্ছে। তো সেই লজিকের জায়গা থেকে যদি দেখি, আমার যেটা মনে হচ্ছে যে দিনকে দিন মাতা পিতা না, তারাও তার সন্তানের পড়াশুনোর জন্য, তার সন্তানের কেরিয়ারের জন্য যখন তারা এই ঋণ করতে যাবে বা নিজেদের সম্পদ দিতে যাবে, কোথাও থেকে তাদের মাথার ভেতর কিন্তু এই ইকুয়েশনগুলো চলছে। এবং আমি ডেফিনেটলি বলতে পারি আজকের এই ঋণের আলোচনা থেকে, মীন রাশির এপিসোডে, মীন লগ্নের এপিসোডের আলোচনা থেকে যারা মাতা পিতা এই রকম অবহেলার শিকার হয়েছেন, তারা কোথাও থেকে চোখের জলে ভাসবেন। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে ঋণ নিয়ে তো একদম 12টা হাউস জুড়ে আলোচনা করা যেতে পারে, ঋণ কোথা থেকে মেটাবো ইত্যাদি ইত্যাদি। আরে জীবনের সব থেকে বড় যে ঋণ
আপনি ঋণ করার আগের যে ঋণ হয়ে গেছে আপনার জন্মসূত্রে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পিতৃঋণ মাতৃঋণ, তাকে বাদ দিই কোথা থেকে? শুরু তো ওখান থেকে না। আমারও শুরু, আপনারও শুরু, ওনারও শুরু। সবার সবার। আমি কোথা থেকে বাদ দিই ওই আলোচনা? একদম এইটা যে বাস্তব কথা, যে পিতৃমাতৃ ঋণ শোধ করা যায় না সেটা একটা অন্য আঙ্গিক, কিন্তু যে ঋণটা শোধ করা যায়, আর্থিক ঋণ বাবা একদম গ্রহণ করে, তাই, একদম সেটাকে তাই। তো করা উচিত। বাবার সম্পত্তিতে আমার অধিকার হবে, বাবার ঋণে কেন অধিকার হবে না? হ্যাঁ, সবটাই অধিকার থাক। বাবার সম্পত্তিতে যদি অধিকার হয়, বাবার ঋণে অধিকার থাকবে না? অবশ্যই থাকা উচিত। বাবার ঋণ মেটাতে পারছে না, 2 ছেলে মেয়ে, এখানে আমি যে সিচুয়েশন বলছি এটা মানে বাস্তব কথা বলছি। একদম একদম। এই যে দুজন তার বোন বা দিদি বোন, তারা বলছে, একজন বলছে আমি ভাইকে দানপত্র করে দেবো, আরেকজন বলছে না আমি নেব, যদি আমাকে এই টাকা দেয় তাহলে আমি জায়গা ছেড়ে দেবো, ওকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু বাবা যে ঋণের কারণে যে পড়ে আছে, আমি এই বিষয়টা নিয়ে এত সময় আলোচনা করছি এই কারণেই, আপনিও একটা সময় ভবিষ্যতের পিতামাতা, এটা ভুলে যাবেন না। কারণটা হচ্ছে এই একদম, জায়গা একদম, থেকেই একদম। এতটা সময় আলোচনার জায়গায় দেওয়া। আমি নেক্সট জায়গায় আসি। ফোন ইএমআইতে কিনছেন, এও ঋণ। এখন ঘটনা হচ্ছে যে মীন রাশি জলতত্ত্বের রাশি। অবশ্যই। সেই জলতত্ত্বের রাশির জায়গা থেকে তার অধিপতি যেহেতু বৃহস্পতি, আপনি কোন কোন জিনিসের দিকে যদি ঋণগ্রস্ত হন, বিশ্বাস করুন আপনি তার জন্য অপমান আপনাকে পেতে হবে। আপনি অপমান ডেকে নিয়ে আসবেন। কেন, ওই ক্ষেত্রে যদি আপনি ঋণ করেন মীন রাশির মানুষ হয়ে বা মীন লগ্নের মানুষ হয়ে, জাতক জাতিকা যাই হন না কেন, আপনি ঋণ মেটাতে পারবেন না, এবং ঋণ মেটাতে আপনার কষ্ট হবে। তার আগে 2-4 বার গালাগালি খেতে হবে, কাস্টমার কেয়ার থেকে হোক বা বাড়ি বয়ে লোক চলে আসতে পারে। একদম। মীন রাশির যারা জাতক হন তার অধিপতি হচ্ছেন বৃহস্পতি। আমরা এই কালপুরুষ চক্রে বৃহস্পতি মানে শুভ গ্রহ, একদম। খুব সুন্দর, একদম। ধন সম্পদ দান করেন, এগুলো জেনে এসেছি। কিন্তু সাথে জানতে হবে প্রজ্ঞা জ্ঞান ইত্যাদির কারক গ্রহ নিষ্ঠা বৃহস্পতির মধ্যে। আপনি এমন কিছু করে বসলেন যার বৃহস্পতির একদম বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধ ভাব। আপনি দামি মোবাইল কিনলেন, বৃহস্পতি কিন্তু মোবাইলের প্রয়োজন জানে, কিন্তু অহেতুক একটা অপ্রয়োজনীয় একদম ঠিক কথা। দাম দিয়ে কিনছেন, বাহ। বৃহস্পতি মেনে নেবে না। মানে প্রয়োজনের থেকে যদি আপনি বিলাসিতায় চলে হ্যাঁ। যান, তাহলে কিন্তু সেটা বৃহস্পতির কৃপা দৃষ্টি থেকে আপনি কিন্তু ক্রূর দৃষ্টিতে পড়লেন, অবশ্যই, একদম। রোষানলে পড়লেন। অবশ্যই। আপনি হ্যাঁ ব্যবসা করছেন, অবশ্যই ব্যবসা করছেন, ব্যবসার বিভিন্ন আঙ্গিক আছে তো, এমন কিছু ব্যবসা করছেন যেটা বৃহস্পতি বিরুদ্ধ। আমি উদাহরণস্বরূপ একটা দিচ্ছি, আপনি নেশা ভাঙের ব্যবসায় চলে গেলেন, সেখান থেকে কোনো কারণে ঋণ করেছেন, ঋণগ্রস্ত হতেই হবে, হতেই হবে। আপনি কিন্তু ওই ঋণ সহজে শোধ করতে পারবেন না। আপনার কথার আরেকটা দিক হচ্ছে যে আপনি ঋণগ্রস্ত মানে হচ্ছেন কিসের জন্য, আপনি আরেকটা দিকে ইন্টারপ্রিট করছেন যে আপনি মীন রাশি মীন লগ্নের মানুষ হয়ে যদি নেশা ভাঙের দ্রব্য নিয়ে ব্যবসা করেন, তার মানে মানে এটা একদম ডেফিনেটলি যে আপনি ঋণগ্রস্ত হবেন, কেননা ওখানে আপনি সাকসেসই দেবে না আপনাকে, ও তো ধ্বংস করবে। ঘটনা হচ্ছে দেবালয়ে যদি আপনি উদাহরণ দিচ্ছেন, দেবালয়ে যদি আপনি মনে করেন আমি মদের কারবার করব, তাহলে সেই দেবতা আপনাকে তো ধ্বংস করবে। একদম তাই। আমি আমার রাশি লগ্নের অধিপতি কোন গ্রহ, একদম আমার কিভাবে চলা উচিত, ঠিক কালপুরুষ চক্রে আমাকে সেটা দেখানো হয়েছে। তো তাকে মান্যতা দিয়ে যদি আমি এগাই, তাইলে হবে না। আপনি করুন না এখান থেকে ঋণ নিয়ে বই খাতা পত্র পুঁথি এর ব্যবসা করুন, তো আপনি পারবেন অনায়াসে ধীরে ধীরে শোধ করতে। অবশ্য একটা গ্রহ কানেকশন তো দরকার আছে, কিন্তু এটা আপনার কাছে অনেকটা ভালো। আপনি কোনো কাজ একটা দেব কার্যে খরচ করে ফেলেছেন, ঋণ নিয়েছেন, আপনি অনায়াসে এখান থেকে শোধ করতে পারবেন। গ্রহচক্রের একটা সন্নিবেশ থাকে, অবশ্যই সেটাকে কিন্তু ঠিক করে নিতে হবে, তাহলে এতটা টাফ জায়গায় আসবেন না। কিন্তু আপনি যদি খারাপ কাজে ঋণটা করে ফেলেন, এই বৃহস্পতি কিন্তু ছাড়বে না আপনাকে। মানে ধরুন কেউ মীন রাশি মীন লগ্নের মানুষ, তিনি ধরুন মেডিসিনের বিজনেস করছেন, সেক্ষেত্রে বিজনেস বৃদ্ধি করার জন্য তিনি ঋণগ্রস্ত হলেন, মানে ঋণ নিলেন ব্যবসাকে ডেভেলপ করার জন্য, তাহলে সেই ঋণটাও কোথাও থেকে কিন্তু তিনি মেটাতে পারবেন। আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে যে তিনি ব্যবসায়িক যে হিসেব নিকেশ, সেই ব্যবসায়িক হিসেব নিকেশের দিকেও তিনি সজাগ আছেন, এবং তার গ্রহগত যে কৃপা, সেই কৃপাও তিনি পাচ্ছেন যেহেতু তিনি মেডিসিনের বিজনেস করছেন। অবশ্যই
আমি সংযোগ করি, হ্যাঁ, এই জায়গায় যদি তার নীতি নৈতিকতা রেখে ব্যবসাটা করেন, তার মানেটা আমি বোঝাতে আচ্ছা, পারলাম, একটা ক্যা বাত। নির্দিষ্ট পার্সেন্টেজ क्या बात है, যেটা নির্ধারিত, क्या बात है। সেটা রেখে যদি ব্যবসাটা করতে পারেন অবশ্যই সুফল পাবেন। কারণ শনির একটা কানেকশন বললেন আপনি আবার, একদম। এবারে আপনি সেখানে নীতি নৈতিকতা বর্জন করে 10%-এর জায়গায় দাও মেরে দিলেন, না আমি 40% লাভ রাখবো, ব্যবসা করব এলাকায়, যেহেতু আর কোনো ব্যবসায়ী নেই, তার জন্য যেহেতু প্রথমে লাভ দেখলেন, তাহলে আমি আরও 10 লাখ ইনভেস্ট করি, আমি এখান থেকে তো আরও প্রফিট পাবো, আরও ভ্যারাইটির আমি রাখতে পারবো না। ওই জায়গায় আপনি নিজের গর্ত নিজে খুঁড়ছেন। কারণ আপনার তথ্যানুসারে দেওয়া যে মীন রাশি বা লগ্ন আর শনিদেবকে সঙ্গে আনলেন, প্রজ্ঞা জ্ঞান আর এখানে হচ্ছে নিষ্ঠা ত্যাগ তিতিক্ষার সংমিশ্রণ ঘটালেন, যেহেতু সেখানে কিন্তু আবর্জনার কোনো জায়গা নেই, অর্থাৎ কুকার্যের কোনো জায়গা নেই। সেই এটা একটা কুকার্য, যদি আপনি অধিক করতে চান, অবশ্যই জীবনদায়ী ওষুধ, অবশ্যই অবশ্যই। সেই জায়গায় কিন্তু আপনার যে ঋণটা হবে, সে ঋণ যথেষ্ট কষ্টসাধ্য শোধ করা। এবারে প্রশ্ন হচ্ছে, গ্রহ কানেকশন যদি নেহাত আপনার ভাগ্যে থাকে কি জানি, তবু আমি বলবো যে না, হ্যাঁ গ্রহ কানেকশন শোধ বললেও এত সহজে কিন্তু শোধ করতে পারবেন না, আপনাকে সচেতন হতে হবে বিষয়টার উপর। কারণ মীন রাশি মীন লগ্ন আপনাকে ঈশ্বর জ্ঞান দিয়েছে, শনি বলছে তুমি সততার প্রতীক, নিষ্ঠার প্রতীক, ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক, শনি সেবা কার্যের অধিকারী। তাইলে সেবা জ্ঞান সব কিছু মিলে মিশে একদম একটা জায়গায়, তাতে আপনি অনৈতিক কাজ করছেন। আচ্ছা, এইটা না আমি একটু সরল করে দিই। যারা এই মুহূর্তে দেখছেন তারা ভাবছেন যে আচ্ছা এই যে মানে এইরকমভাবে কি করে হতে পারে। দেখুন, ঋণ তখনই আপনার আসবে যদি আপনার মানে তার অপোজিটে যে আয়ের যে জায়গাটা, মানে আয়ের অপোজিট হচ্ছে ঋণ, মানে প্রফিটের অপোজিট হচ্ছে লস, কেমন? তাই আয়ের জায়গাটাকেও আমরা আলোচনা করছি। এবং মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের জীবনের যে প্রকৃতি, ঋণটা তো সেই মানুষটাই করছে। ধরে নিচ্ছি যে গোবিন্দবাবু এক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষ, তো ওনার যে চারিত্রিক যে বৈশিষ্ট্য যেটা আছে, যেটা ওনার জন্মগত, লগ্নগত, রাশিগত, সেই জায়গা থেকেই তো উনি ব্যবসায়িক জায়গায় আয় করতে গিয়ে যে টাকাটা নিবেশ করছেন, বা কর্মের ক্ষেত্রে কাউকে ঘুষ টুস দিচ্ছিলেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে, বা উনি মোবাইল কিনছেন বা ইত্যাদি ইত্যাদি করছেন, তো সবটাই কিন্তু ওনার যদি প্রবৃত্তি বা প্রকৃতির স্বাভাবিকতার বিরুদ্ধে যদি চলে যায়, অস্বাভাবিক হয়, তাহলে কিন্তু ওনাকে সেই ঋণটা দিয়ে ওনার যে অধিপতি, সে কিন্তু ওনাকে ঠেঙিয়ে আবার সোজা পথে নিয়ে আসবে। এটা হচ্ছে সোজা কথা। এবার আপনার জন্মছক এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দুর্ঘটনা ঘটে যেতেই পারে, ঋণ হয়ে যেতেই পারে, বেরোনোর পথ ঠিক কী আছে, আর কোন পথেই বা আপনি রোজগার করবেন, সংসার প্রতিপালন করবেন, এবং ঋণগ্রস্ত না হওয়া বা ঋণগ্রস্ত না হয়ে, সেটা কিন্তু জন্মছকে আছে। আমি একটা ভাইটাল কথা বলতে চাই আপনার কাছে, একটা ভাইটাল একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন, একটা মানুষ যখন ঋণ করছে, আসলে তার কত দিকে ঋণ হচ্ছে? মানসিক ঋণ হচ্ছে, শারীরিকভাবে ঋণ হচ্ছে, পারিবারিক জায়গা থেকে ঋণ হচ্ছে। মানে এই যে পিতার সাথে তার পুত্রের যে শত্রুতা কেন হচ্ছে? কেননা পরিবার সেখানে কিন্তু রুগ্ন, তাই না? হ্যাঁ, পিতা তিনি নিজেও কিন্তু রুগ্ন, কেননা চিন্তায় চিন্তায় তার রুগ্নতা আসছে, এবং সেখান থেকে কিন্তু রোগের বাসা বাঁধছে। পারিবারিক যে জায়গাটা, সম্প্রীতির যে জায়গাটা, সেটাও কিন্তু রোগাগ্রস্ত হয়ে গেল, এবং ঋণ হওয়ার সাথে সাথে কিন্তু শত্রুতা আসবে। রোগ রিপু ঋণের ঘর ষষ্ঠ ঘর। এটা একটু একটু যদি আপনি যদি একটু বলেন। কোথায় জানেন, একটা পরিবার তখন হাসি খুশি থাকে যখন পরিবারের আর্থিক সচ্ছলতা ভালো থাকে। প্রথমত স্বাভাবিকভাবে আমরা এটা একদম ধরে স্বাভাবিক, নিতে পারি। একটা ছেলে, বাবা 10 টাকা দাও, 20 টাকা দাও, বাবা পকেট থেকে বের করে দিল, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা 20 টাকা দাও, আমার পরীক্ষার সময় 100 টাকা দাও, বাবা বলছে আজকে আমার কাছে পয়সা নেই, আমি দিতে পারবো না, 2 দিন পরে দিলে হবে না। ছেলেটি অলরেডি তাইলে বাবার প্রতি একটু বিরক্ত হচ্ছে, আমি শত্রুতা বললো না, বিরক্ত হচ্ছে। আচ্ছা, মেয়ে একটা ডিমান্ড করলো, বাবা পারলো না। স্ত্রী হয়তো বললো আমার অমুক ওষুধটা শেষ হয়ে গেছে, আমাকে দাও। আচ্ছা, কালকে নিলে হয় না?
স্ত্রী বিরক্ত, তাইলে কি হচ্ছে, একমাত্র যখন আর্থিক দিকটা কোনো কারণে দুর্বল হচ্ছে তখন কর্তার উপর বাকি যারা তাকিয়ে আছে তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল? ঠিক। তাইলে সম্পর্কের একটা অল্প হলেও চিড় শুরু হলো এই জায়গাটায়। তাইলে দেখুন, এই যে বাড়ির কর্তা, এখানে আমি পিতা ধরে নিয়ে বলছি, হ্যাঁ অবশ্যই পিতা ধরে নিয়ে বলছি, তিনি যে ঋণের দিকে বাধ্য হচ্ছেন কিন্তু এতগুলো চাহিদা, স্ত্রীর ওষুধটা কিনবেন না, না ছেলের পরীক্ষার ফিসটা আটকে দিতে পারবেন, ঠিক 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 পারবেন না, তাকে তখন ঋণের দিকে এগাতে হচ্ছে, বাধ্য হয়ে এগাতে হচ্ছে। মানে সেটা পাড়ার কোনো একটা দোকানে যদি 500 টাকাও ধার থাকে, মুদিখানার দোকানেও যদি ধার থাকে, ভাই সেটাও ঋণ। হ্যাঁ, আমরা ছোট থেকে বড় ঋণ পর্যন্ত যাচ্ছি। আচ্ছা দেখুন, আমার যেটা মনে হয় গোবিন্দদা, এই যে পিতা হিসেবে তার যে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, ধরুন তিনি তো কোনো একটা আয়ের জন্য কর্ম করছেন, কোনো একটা পেশায় আছেন। আচ্ছা আমি ধরে নিচ্ছি সন্তানও পেশাতে ঢুকে পড়েছে, কোনো একটা পেশাতে তিনি ঢুকে পড়েছেন, কেমন? তাহলে দুটো জায়গা থেকে তার পরিবারে কিন্তু আয় ঢুকছে, রোজগার হচ্ছে, আমি ধরে নিচ্ছি। এইবার অনেক পরিবার আমি দেখেছি যে পরিবারে ধরুন তার পরিবারের পিতা তিনি যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন, বাড়ি থেকে একটু টিফিন বানিয়ে দেওয়া বা বাড়ি থেকে তাকে কিছু খাওয়ার একটা কৌটোয় করে দিয়ে দেওয়া, প্রচুর পরিবারে এটা কিন্তু হয় না। আবার অনেক পরিবার, খুব অল্প কিছু পরিবারে দেখেছি সেটা হয়। আমি যেটা দাঁড় করানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে মানে ওই ডিম আগে না মুরগি আগের মতো, যে কোথাও নিজেদের মধ্যে সেই যে স্বামী স্ত্রীর মধ্যে যে ইমোশনাল কানেক্টটা যদি না থাকে, পরে তো বাচ্চা কাচ্চা আসছে না পৃথিবীতে, স্বামী স্ত্রীর মধ্যেই যদি ইমোশনাল জায়গাটা যদি না থাকে ঠিকঠাক, অবহেলা যদি থাকে, তাহলে যিনি পিতা তিনি না কেন রোজগার করবেন, তার যে ব্যবসায়িক জায়গায় বা কর্মের জায়গায় বা খরচের জায়গায় তাকে যে একটু হিসেবই হতে হবে। মানে বলে না একটা রুক্ষ গাছ, সেই রুক্ষ গাছেও যদি জল ঢালা যায় তাহলে সেটাও কিন্তু একদিন সবুজ পাতা গজিয়ে যায়, সেও একদিন ফুল ফল দিয়ে দেয়। তো তারও কিন্তু না সেই ইমোশনাল বন্ডিংটা থাকে না যে আমি রোজগারটা করব কেন, বাট রোজগারটা ঠেকায় পড়ে চলছে। কিন্তু রোজগারের দিকে যে নজর দেওয়া এবং রিস্ক না নেওয়া, হিসেবি হওয়া, এই জায়গাটাও কোথাও থেকে ফল্ট হয়ে যায় বলে আমার মনে হচ্ছে। আমি জানি না, আপনি এই ক্ষেত্রে অনেক ছক দেখেছেন, আপনি বলতে পারবেন। জোর সে মাল হারে একটা কথা আছে। আচ্ছা, জোর সে মাল হারে মানে অর্থাৎ বোঝাটা যত বড় হোক, বোঝাটা বইবার জোড়াটা যদি ঠিকঠাক থাকে না, তাদের কম্বিনেশনটা ঠিক থাকে না, তাইলে কিন্তু সেই বোঝাটাকে যে কোনোভাবে টেনে নিয়ে বয়ে নিয়ে যাওয়া যায়। এখানে স্বামী স্ত্রীর কথাটা তুললেন। আচ্ছা একটু বলতে বাধ্য হচ্ছি, অনেকের দেখবেন বিবাহের পর উন্নতি, আবার অনেকের বিবাহের পর অবনতি। বিবাহ মানে একটা জোড়া লাগানো হলো, তো এই জোড়টা মানে কি, তারা সংসার নামক গাড়িটাকে টানবে, সমভাবে সমান শক্তি দিয়ে টানবে। সেই ক্ষেত্রে দেখা গেল যে কোনো কারণে, আমি ব্যক্তিগত কাউকে দিচ্ছি না, কোনো এক পক্ষ তার আচরণে অন্য পক্ষ একটা অনীহার ভাবে পড়ে গেলেন, কার জন্য করব, কেন করব, হয়তো তখনই উপার্জনের দিকে একটা অনীহা, কার জন্য করব, কেন করব, যা হচ্ছে সেটাই ভালো, বা উপার্জন করছে কিন্তু বেহিসেবি হচ্ছে। তিনি হয়তো উপার্জন করে আনলেন, তার উপার্জনটা যে কত কষ্টের, এসে যখন পৌঁছালো বাড়িতে কেউ তার মর্যাদা দিল না, অর্থাৎ উপার্জনটাকে হেলায় সবাই যেন খরচ করার জন্য ঝাঁপিয়ে পড়লো। ঠিক বেতনটা ঢুকে গেছে, আমার প্যান্টটা নেই, আমার সে টুপিটা কিনতে হবে, তার জুতোটা কিনতে হবে, মানে যেগুলোর হয়তো খুব একটা প্রয়োজন নেই, কিন্তু বাবার বেতন এসছে মানে এই সময় করে নিতে হবে। তাইলে মাসের 18 থেকে 20 তারিখের পর কি হবে? প্রত্যেক মানুষ বুঝতে পেরেছেন, যারা মাইক্রোফোনটা কাছে, যারা সংসার জীবন করছেন, আমার মনে হয় কথাগুলো বুঝতে পেরেছেন, এবং মিলবে কিনা জানি না, কমেন্টে বলবেন। হ্যাঁ, যে তারা বেতন পাওয়া মাত্র সবাই যেন সবার চাহিদাটা মেটানোর জন্য ব্যস্ত। ঠিক 18 থেকে 20 তারিখের পর দেখা গেল কি, বাবা আবার কোথাও মুদিখানায় ঋণ, ওষুধ দোকানের ঋণ, ভাইটাল জায়গাগুলো যেগুলো একদম তাই ঋণ হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে জানেন, এটা 2-4 মাস যাওয়ার পর এই পিতা, এই যে কর্তা, তিনি বাক্য ঋণে পড়ে যাচ্ছেন।
কিরকম ব্যাপার? দোকানদার তো চাইছে, পয়সা তো চাইবে, এ মাসে ধার দিল, মাসের শেষে বেতনটা পাই দেব, হয়তো বা দিলেন, কিছুটা থেকে গেল, কারণ সংকুলন হচ্ছে না, টানা চলতেই থাকছে, যে টানা চলতে থাকছে। হ্যাঁ ভাই, পরের মাসে তোমাকে দিয়ে দেবো, পরের মাসে দিয়ে দেবো, দিয়ে কথাটা রাখতে পারলেন না, রাখা সম্ভব না, দেখুন পরপর বাড়ছে, রাখা সম্ভব নয়। তখন কি হচ্ছেন, বাক্যের খেলাপ হচ্ছে তো, কথার খেলাপ হচ্ছে তো, তাহলে তিনি বাক্য ঋণে পড়ে যাচ্ছেন না, যে কথাটা দিয়েছি সেই কথাটাই রাখতে পারলাম না, তাইলে বাক্য ঋণে পড়ে গেলাম। বাক্য ঋণ থেকে আবার চলে আসবে ব্যবহারিক ঋণ। ব্যবহারিক ঋণ মানে কি জানেন? ওই জায়গায় যে দোকানটাই আমি ওষুধটা নিতাম না, যখন 2-4 বার গেলাম না, ওষুধটার পয়সা মাগলো না, আমি বাধ্য হলাম ওই ওষুধটা দোকানটা চেঞ্জ করে আর একটা দোকান খুঁজতে। হয় কিনা বলুন, বাস্তব জীবনে ঘটছে কিনা বলুন। 2-4 বার দিতে পারছি না, গেলে তো পয়সা মাগবে, কিন্তু স্ত্রীর তো আমার ওষুধটা লাগবে, কিংবা এমন কিছু ডিমান্ড, সেটা তো মেটাতেই হবে, না হলে পারিবারিক একটা সংঘাত তৈরি হয়ে যাচ্ছে। তেলটা না হলে তো রান্নাটা হচ্ছে না, কিন্তু ভুসিমাল দোকানে গেলেই সে পয়সা চাইছে, যাওয়াও যাচ্ছে না, তাইলে আমাকে দোকানটা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে যে ব্যবহারটা ছিল ওই দোকানদারের সাথে, যে আপনার উপকার করেছিল, তার সাথে ব্যবহারের একটা পরিবর্তন আপনি করলেন কিনা, করতে বাধ্য হলেন, আমি করলেন মানে করতে বাধ্য হলেন আপনি, তাহলে ব্যবহারিক একটা ঋণ দাঁড়িয়ে গেল। ঠিক তাই, সে যে আপনাকে দিয়েছিল, ঠিক তাই, সেই জায়গায় আপনি কিন্তু তার প্রতিদান দিলেন না, ঠিক তাই, তার মানে আপনি তার কাছে ঋণী থেকেই গেলেন। ধরুন জন্মছকের যে জায়গাগুলোতে ইন্ডিকেশন দেখলে পরে একজন জ্যোতিষী হিসাবে আপনি যারা যোগাযোগ করবেন তাদেরকে আপনি এই আশ্বাসটা দিতে পারেন যে হ্যাঁ, আপনার ঋণগ্রস্ত এই যে বর্তমান অবস্থা, আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন, এবং এই গ্রাউন্ড থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। দুটো জায়গা আছে, আপনার যদি ঋণ হয়ে গেছে তাইলে একরকম ভাবতে হবে, আর ঋণ হয়নি না, ঋণ হয়ে গেছে যাদের, তাদের ক্ষেত্রে ভাবতে হবে, তাদের ক্ষেত্রেই বলছি যে সে বেরোবে কি করে। একটাই উপায়, আপনাকে উপার্জন বৃদ্ধি করতে হবে, না হলে তো ঋণ তো হয়েই গেছে, আকাশ থেকে তো কেউ দেবে না, আপনাকে উপার্জনে একটা স্টেবিলিটি এবং বৃদ্ধি করতেই হবে, তবেই গিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, না হলে কিন্তু কোনো গ্রাউন্ড। মানে এক্ষেত্রে আমি জ্যোতিষীয় জায়গা থেকে যদি আমার 12টা হাউস থেকে যদি দেখি, একটু যদি ব্যাখ্যা করেন। এই জায়গাটায় আপনাকে প্রথমত একাদশ ঘর, লাভ উপার্জন, ঠিক, আর কর্মের স্থলটাকে একদম দুটোকে ঠিক করতে হবে, আর সঞ্চয় জায়গাটা সেকেন্ড হাউসটাকে দেখতে হবে। কথাটা বুঝুন, এই জায়গাগুলোকে যদি দেখা যায় তাইলে একটা দিক আসছে। আর যারা ক্রমান্বয়ে ঋণ করতে আছেন, সেটা আবার একটা জিনিস, মানে রোজগারও হচ্ছে, ঋণও হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনের সাথে আবার অন্য জিনিস ভাবতে হবে। আপনার ষষ্ঠ ঘরের অধিপতি তিনি কোন জায়গায় দৃষ্টি রেখেছেন, কোন জায়গায় বসে গেছেন, যে কারণে ঋণটা হচ্ছে। ঋণ কিন্তু আপনি ভাববেন না শুধু সংসার চালানোর জন্য হচ্ছে, এটা হতেই পারে, একটা সংসার মানে যে কোনো কারণে সংসার, কিন্তু না, এর বাইরেও ঋণ হয়ে যায়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিনি তার দোকান সাজানোর জন্য, বা তিনি দোকানের চারপাশে বেশ বন্ধুবান্ধব নিয়ে আড্ডা বাড্ডা, পার্টি সাটি ইত্যাদি ইত্যাদি চলছে, মানে পরিবারে যদি দেয় 3,000 টাকা, কথার কথা বলছি, বাইরে তার নিজের হাত খরচা হয়ে যাচ্ছে 5,000 টাকা। 5,000? বাস্তব ঘটনা বলি, আমার একজন ক্লায়েন্ট বোম্বেতে বড় উঁচু পদে একটা কারখানায় কাজ করতেন, তার জন্য গাড়ি রিজার্ভ থাকতো, তার বাসা ওগুলো তো দেয়, সবই জানেন, থাকতো। কোনো একটা কারণে তার মধ্যে একটা বিরাট জন্মে যায় যে আমি নিজে গিয়ে একটা কোম্পানির মতো কিছু খুলবো। এসে তিনি কি করলেন, এই কলকাতার বুকে প্লাস্টিক দানা থেকে সুতো তৈরি করার যন্ত্রাংশ সব লোন করে কিনে ফেললেন, আচ্ছা, বসিয়ে দিলেন, কাজ আরম্ভ করে দিলেন। একটা প্রফিট প্রথমে তো, ঋণ তো করেছেন হিউজ অ্যামাউন্ট, এবারে বিক্রি হতে চললো, মোটামুটি একটা প্রফিটও দেখতে পেলেন। এবারে তিনি এমনভাবে কি বলবো, বিলাসিতায় গা ভাসালেন, বিলাসিতার যা যা আঙ্গিক আছে বুঝতে পেরেছি, গা ভাসালেন। আয়ের চেয়ে ব্যয় বেশি দাঁড়িয়ে গেল। এবারে ব্যাংকের তো কিস্তি দিতেই হবে, কিছুদিন দিতে 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 এখানে কিন্তু সব কাঁচামাল কেন, লেবার কেন, সব বাকি থাকতে শুরু করলো। এই করতে করতে একদিন কোম্পানি বন্ধ করে দিতে হয়েছে। বর্তমান তিনি অন্যজনের কর্মচারী হিসেবে কাজ করে সংসার প্রতিপালন করছেন। তো ওনার জন্মছকে তাহলে এক্ষেত্রে অশুভত্ব কি ছিল? আর ওই কোন দশা অন্তর্দশার ক্ষেত্রে, মানে যিনি মালিক হলেন তিনি আবার কর্মচারী হয়ে গেলেন? হ্যাঁ, মানে এখানে গ্রহের ফেরটা কি আমি জানতে চাই। মজাটা হচ্ছে
যখন তিনি শুরু করেছিলেন তখন তার গ্রহ সন্নিবেশটা মানে গ্রহ দশাটা খুব ভালো চলছিল, সেটা দিয়ে শুরু করলেন। এবং শুরু করা, আমি একটা উদাহরণ, আমরা যেহেতু মীন রাশি হচ্ছে, অবশ্যই এবারে ধরুন মীন রাশির তিনি শুরু করলেন একটা খুব দারুণ জায়গা দিয়ে। যখন তিনি এই বিলাসিতায় গা ভাসালেন, মদ জুয়া আর যা যা থাকে সেগুলোই যখন ঢুকে পড়লেন, তখন রাশি তো চেঞ্জ হয়ে গেল, একটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আর একটা দশা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটা দশা প্রবেশ করছে, তার চরিত্র তো ভিন্ন। মানে ওটা মানে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ, কোন গ্রহের দশাতে ওই যে অধঃপতনটা তার হয়েছে। ধরুন পঞ্চম, একাদশ, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই দশাগুলো চলছে, তখন তার কি হচ্ছে, মানে সফলতার জায়গা, উপার্জনের জায়গা দাঁড়াচ্ছে। তখন তিনি করছেন, যেটা পারছেন, ইচ্ছে করছেন, করছেন। দেখা গেল ষষ্ঠপতির দশা, ষষ্ঠপতি দুস্থানগত হয়ে গেছে, খারাপ জায়গায় চলে গেছে, তার অধঃপতন শুরু। মানে আপনার সাথে কখন যোগাযোগ হয়েছিল, মানে ঘটনা ঘটে যাওয়ার বেশি পরে দিন না নয়, না আমার ঘটনা ঘটার পরে শুরু, ঘটার পরে, মানে অধঃপতন যাওয়ার হ্যাঁ, পরে, অধঃপতনে যাওয়ার পরে তিনি আমাকে পরিষ্কার লিখেছিলেন যে আমার জীবনে এই তো ঘটনা, আমিও দেখছি যে এই ঘটেছিল কম বেশি করে, এখন আমি কি করব। আচ্ছা, আমি এই এখন কি করব এই প্রশ্নের জায়গা থেকে আরেকটা আমি উদাহরণ বলতে কি, এগুলো সব সত্যি ঘটনা, নাম বলছি না কারোর। ভদ্রলোকের বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম থেকে যদি কেউ দেখেন তারা বুঝতে পারবেন, হয়তো এই সিচুয়েশন তারা আশেপাশে শুনে থাকতেও পারবেন। তিনি কোন একজন জ্যোতিষীকে দেখিয়েছিলেন, জ্যোতিষীরও মগজমারি দেখুন। তিনি মীন রাশির, আমি সেই জায়গা থেকে বলছি, লগ্ন তার অন্য, আমি সেটা বলবো না, মীন রাশির তিনি। ভদ্রলোকের এই মুহূর্তে বয়স হচ্ছে প্রায় 57, 55, 56, 57 এইরকম সময়, মানে এইরকম বয়স আর কি তার। তো একটি মেয়ে তার বিয়ে হয়ে গেছে, ওনার একটি মেয়ে তার বিয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে। আচ্ছা, ওনার কেস চলছে লাস্ট প্রায় 8-9 বছর ধরে। ওনার স্ত্রীর নামে উনি জায়গা জমি কিনে, স্ত্রীর নামে উনি লোহার ওই হয় না ডিলারশিপের, রডের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরবাড়ি তৈরি করে উনি সেই বিজনেসটা করেছিলেন। তো সেটা কোনো জ্যোতিষী বলেছে যে স্ত্রীর নামে করুন, ব্যবসা আপনার টিকবে, উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি। জ্যোতিষেরও মগজমারি দেখুন এক্ষেত্রে। তো উনি স্ত্রীর নামে বিজনেসটা করেছেন, ট্যাক্সেশনের জায়গা থেকে কিছু রিবেট ফিবেট ইত্যাদি আছে কিনা আমি জানি না, তো করেছেন উনি জ্যোতিষীর কথা শুনে। এবার ঘটনা হয়েছেটা কি, যে সেই দোকানটা ঠিকঠাকভাবে যখন চলতে শুরু করেছে, তো সেখানে একজন ম্যানেজার রাখা হয়েছে। তারও 2-3 বছর পর ম্যানেজারের সাথে ওনার স্ত্রীর একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং ওনার স্ত্রী ওনাকে 498A ইত্যাদি ইত্যাদি আরও যত ধারা আছে সেইগুলো খুব সুন্দরভাবে ওনাকে দিয়েছেন। বাহ। তো ভদ্রলোক আমাকে বলছেন যে আসলে আমার স্ত্রী আমাকে রান্না করে খাওয়াতো, কিন্তু খেত আমার মাথা। হ্যাঁ, কেননা আমি মানতে পারছিলাম না যে যে ম্যানেজার, তার সাথে আমার স্ত্রীর এই সম্পর্ক, এবং আমি যখনই কিছু ওই নিয়ে বলতে যাই তর্ক বিতর্ক তৈরি হয়। আমি যদি পরবর্তীতে গায়ে হাত নাও তুলি, প্রথম গায়ে আমি হাত তুলেছিলাম, কিন্তু এখনও থানায় ফোন যায় এবং থানা থেকে আমাকে ফোন আসে এবং আমাকে গিয়ে থানায় দেখা করে আসতে হয়, এবং দুজনে এখন ওনারা সেপারেট আছেন। কিন্তু ওই মহিলা, উনি মাঝে মাঝে ওনার গ্রামের যে বাড়ি সেখানে উনি আসেন, মানে ওই দোকানের জায়গা থেকে গ্রামের জায়গায় উনি চলে আসেন মাঝে মাঝে, 1 সপ্তাহ থাকলেন, তো আবার উনি সেখানকার পরিবেশ সামলে দিয়ে আবার উনি চলে গেলেন ওনার শহরে যেখানে দোকান আছে সেখানে উনি চলে গেলেন। তো উনি বলছেন যে এই সিচুয়েশন থেকে আমি বেরোবো কি করে। এখন ঘটনা তো ঘটে গেছে, না, ঘটনাটা ঘটার পেছনে জ্যোতিষীর যে হাত, জ্যোতিষীর তো এটা বলা উচিত ছিল যে আপনার বিজনেস আপনার স্ত্রীর জায়গা থেকে হবে। বহু স্ত্রী আছে যে তার মানে বাপের বাড়ি থেকে টাকা এনে দিয়েছে, গহনা তুলে দিয়েছে তার হাজব্যান্ডের হাতে, অবশ্যই হাজব্যান্ড সেদিকে গিয়ে মগজমারি করছে, হাজব্যান্ড মানে বেলাল্লাপনা করছে, ইত্যাদি ইত্যাদি করছে। তো একটা মানুষের জীবনে যখন আমি তার বিজনেস করছে, সে তো চিতায় ওঠা পর্যন্ত করবে এবং তার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে, এই জায়গা থেকে তো তাকে সলিউশন দিতে হবে। অবশ্যই আমি একটু এটা রেস ধরে বলছি, দিলে বুঝতে সুবিধে হবে। অবশ্যই। আচ্ছা, সপ্তম ঘর থেকে কি কি বিবেচনা করি? বিজনেস হচ্ছে এবং বিবাহের জায়গাও হচ্ছে, দুটোই তো ভদ্রলোকের দুটোই ফল হয়েছে। হ্যাঁ, ওনার তো দুটো জায়গাতেই ফল, একটা জায়গায় ওনার উন্নতি হয়েছে কিন্তু সেটা হাতছাড়া হয়ে গেছে, চলে গেছে, মানে আরেকটা জায়গাও হাতছাড়া। উনি এখন চাইছেন যে ভাই ডিভোর্স নিয়ে নে,
কিন্তু সে বলছে যে না, আমি ডিভোর্সও দেবো না, কিন্তু এইরকম ভাবে আমি শুষে খাবো, চলবো। শুষে খাবো, অর্থাৎ তার সপ্তম স্থল একদম ড্যামেজ। এটা তো ক্লিয়ার। না হলে ব্যবসা আমরা সপ্তম থেকে দেখি, স্ত্রীও সপ্তম থেকে দেখি, তাহলে সপ্তম স্থল নিশ্চিত ড্যামেজ। তাহলে নিশ্চিত যেখানে ড্যামেজ, সে আমি জ্যোতিষ হই, যে কোনো জ্যোতিষ, কি করে তিনি বললেন যে তুমি স্ত্রীর নামে ব্যবসা করো? এই সপ্তম স্থলটা তো স্ত্রীও আর ব্যবসাও দুটোই ড্যামেজ দেখাচ্ছে। তাহলে স্ত্রীর নামে ব্যবসা করলেই তো সেটা ড্যামেজ আরও বেশি হবে। আমি জানি না কিভাবে ওনাকে উনি, মানে আমার খেয়াল নেই এই মুহূর্তে কাকে দেখিয়েছিল, তার নামটাও বলে ঠিক হবে না, মানে নিজেদের ঢাক পেটানো হয়ে যাবে। আজকের এপিসোড আমি এখানে বিরাম দিচ্ছি, আমি খুব বেশি টানছি না। যেতে যেতে একটাই কথা বলবো এপিসোড ক্লোজিং দেওয়ার আগে, এই ঘটনাগুলো আজকের এই এপিসোডে যখন বলছি, আমি খুব জেনে বুঝে বলছি, এবং কোনো স্বামী বা তার স্ত্রীর প্রতি সন্দেহ নিয়ে আসুক, বা স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ নিয়ে আসুক না, সন্দেহের অবকাশ নেই। জন্মছক থাকলে জন্মছক দেখান, হাতের ছবি থাকলে হাতের ছবি পাঠিয়ে দিন, সন্দেহর আপনার দূর হয়ে যাবে যে ওনার সাথে আপনার এই ঋণের জায়গা থেকে, সেটা ব্যবসায়িকভাবে হোক, কর্মের জায়গা থেকে হোক, সাংসারিক জায়গা থেকে হোক, ঋণের জায়গা থেকে ঠিক কতখানি কোথায় কি কানেকশান আছে, এবং ওনার ঋণ ওনার চলে যাওয়ার পরে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আপনাকে বইতে হবে কিনা, বা আপনি ওনার ঋণের গ্যারেন্টার হয়ে থাকার পরে আপনি সেই মগজমারি সামলাবেন কিনা, এটা আপনি বুঝে নিতে পারবেন। আজকের এই এপিসোড করতে গিয়ে আমি এই এপিসোডের মধ্যে যেভাবে পিতার কথা নিয়ে এলাম, যেভাবে সন্তানের দিক নিয়ে এলাম, যেভাবে এই ঘটনাকে আমি তুলছি, আমি জানি যে ডেফিনেটলি আপনি ঋণ মোচনের জায়গা থেকে, ঋণ মেটানোর জায়গা থেকে, ঋণ করা না করার জায়গা থেকে এই ধরনের এপিসোড জীবনে প্রথমবার দেখলেন। অবশ্যই কৃতিত্ব নিচ্ছি আমি, জীবনে প্রথমবার দেখলেন। একটু কমেন্টে লিখবেন কে কে প্রথমবার দেখলেন এই ধরনের ঋণের এপিসোড। নইলে বাকি যে ঋণের এপিসোড, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, দেওয়ালে লিখে রাখুন অমুক অমুক সংখ্যা, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি 3 মাসে ঋণ মিটে যাবে। ওই নাটকবাজির জন্য এই চ্যানেল না। যদি নাটকবাজি দেখতে ইচ্ছে হয় ক্ষমা করবেন, নাটকবাজি নিয়ে আসতে পারবো না। জীবন থেকে যা দেখছি সেই কথাই এখানে আলোচনা হবে, এবং সেটা সাবধান করার জন্য, এবং যারা ঋণগ্রস্ত আছেন তাদের জন্মছক দেখে যদি প্রতিকার দেওয়া সম্ভব হয় তাহলে প্রতিকার পাবেন, নইলে কেবল ভাগ্য গণনার ক্ষেত্রে আপনাকে যে ফিজটা আছে সেই ফিজ দিতে হবে। সেখান থেকে অন্তত বলে দেওয়া যাবে যে না ভাই, আপনার ঋণ মেটানোর কিছু নেই, আপনি সন্তানের জন্য ঋণটা রেখে যাবেন। আর যারা বিয়ে এখনও করেননি, যাদের সন্তান হয়নি, যে এই পরিমাণের বেশি ঋণের দিকে কখনো যাবেন না, তাহলে কিন্তু পরিবারের মানুষ আপনার শেষ বিছানায় মৃত্যু কামনাই করবে, কেননা বাবার জন্য বা মায়ের জন্য আরও খরচ হয়ে যাচ্ছে। কোভিডের সময় না, নার্সিংহোমে অক্সিজেন চলছে হাই স্পিডে, খুব ভালোভাবে বেঁচে আছে, সরকারি হাসপাতালে বদল করা হচ্ছে, সেখানে চার্জ কম, মারা গেছে চোখের সামনে। এমন ঘটনাও কিন্তু আমার নিজের দেখা। অতএব জীবন থেকে কথা বলবো, তাতে যদি কারোর গায়ে জ্বালা ধরে জ্বালা ধরুক, কেউ যদি মজা না খুঁজে পায়, জীবনের ঋণ কখনো মজার বস্তু না, সত্যিই যন্ত্রণার বস্তু এটা। যারা যন্ত্রণায় আছেন তাদের জন্য সুরাহা খোঁজার আমি এই এপিসোডের মাধ্যমে, এই সিরিজের যখন শুরু করছি, আমি চেষ্টা করছি। জানি না কতটা আপনাদেরকে সেই সুরাহা দিতে পারবো, কেননা দীর্ঘ যে সংস্কার নিয়ে আপনি বড় হয়েছেন, সেই সংস্কার থেকে আপনাকে বের করাতে হবে, আয়ের দিকে আপনাকে নিয়ে যেতে হবে, গ্রহ সংযোগ আছে কিনা সেটাও দেখতে হবে, আপনার অভ্যেস নতুন করে গড়ে তুলতে হবে। আপনি কতখানি জ্যোতিষীর পরামর্শ মেনে চলবেন, কতখানি কাউন্সেলিংটা নেবেন, গ্রহণ করবেন, এই এতগুলোর দিকে কিন্তু ডিপেন্ড করছে। শুধু একটা কবচ ধারণ করে নিলাম কি রত্ন পরে নিলাম, কাল থেকে আমার জীবন বদলে যাচ্ছে না, আচরণটাও তার সাথে দরকার। গ্রহগত জায়গা থেকে আপনার প্রতিকারটা যেমন দরকার প্রায়শ্চিত্তের দৃষ্টিতে, ঠিক তেমনিভাবে কিন্তু বাকি জায়গাগুলোতেও একটু হিসেব করতে শুরু করতে হবে, একটা খাতা মেনটেন করা শুরু করতে হবে। এবং সত্যি সত্যি চাইছি আপনি ঋণ থেকে বেরোন, একটু বাঁচুন। কেননা সারা পৃথিবী জুড়ে যারা এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে, তারা ঋণ করানোর জন্য আপনাকে ইএমআই দিয়ে রেখেছে। এক একটা পরিবারে
যদি 3টে মোবাইল থাকে, 4টে মোবাইল থাকে, দেখা যাবে সবারই মোবাইলে কোনো না কোনো সময় ইএমআইতে মোবাইল নিয়েছে। 7-8 হাজার টাকার মোবাইলে আজকাল আর দিন চলছে না, 30-32 হাজার টাকার ফুটানি মারতে হবে। তো ফুটানি মারার কথা তাদেরকেই বলা হচ্ছে যার ঋণ করতে যেতে হচ্ছে, তাদের জন্য। তপভূমি নর্মদা শুনবেন, মা নর্মদার মাহাত্ম্য কথা শুনবেন। এর সাথে যোগ কি আছে আপনি শুনতে শুরু করবেন। মায়ের তো পরিক্রমা হয়, ওই পরিক্রমা করতে করতে না মানুষের জীবন বদলায়। আপনি শুনতে শুনতে দেখবেন জীবনের গাঁট যেখানে পড়ে আছে সেই গাঁটগুলো সরল হবে। যেখানে জ্যোতিষী বা জ্যোতিষবিদ্যা আপনার গাঁট খুলতে পারবে না, সেখানে তপভূমি নর্মদা গাঁট খুলে দেবে। অডিও সিরিজ আছে, শুনবেন। ইচ্ছে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমি রিকোয়েস্ট করব বাকিদের সাথে এপিসোড শেয়ার করার জন্য। আই থিঙ্ক আপনার মাধ্যমে তাদের কাছে পৌঁছবে একটু অন্যরকম কিছু কথাবার্তা, যেটা তাদের ঘুম ভাঙাবে এবং ঋণের দিকে যাওয়ার থেকে তাদেরকে আটকাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নর্মদেহার। নমস্কার নর্মদে।